আমরা একটা প্রেশার কুকার নিই, তার মধ্যে ভাত দিই, চাল দিই, জল দিই, তারপর হিট দিয়ে ওটাকে ফোটাই, তাই তো? তো এইটার জিনিসটা হচ্ছে এইটাতে ভলিউমটা কনস্ট্যান্ট থাকে সব সময়। ভেতরে প্রেশার ইনক্রিজ করতে থাকে তত হিট বাড়ে। এই এক্সেস প্রেশারে কী হয়, ভাতের যে মলিকিউলগুলো আছে, চালের মধ্যে যে মলিকিউলগুলো আছে, তাদের মধ্যে যে বন্ডটা আছে, যেটা চালটাকে চাল বানিয়েছে, হার্ড করেছে, সেই বন্ডগুলোকে নক আউট করে দেয়, ঘুম 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 করে ঘুষি মেরে ওদেরকে একদম পাতলা প্যাচপ্যাচে করে দেয়, তখন ওটা চাল থেকে ভাত হয়ে যায়। দিস ইজ দ্য মেকানিজম, ঠিক আছে? সো all the artificial process, ভাত ফোটা একটা artificial process, all the artificial process are volume constant process, all the natural process are pressure constant process, ঠিক আছে? যেমন ধরো এই যে সামারে কি হয়, সামারে গরম থাকে, তো তখন অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কমে যায়। তার কারণ কি, গরমে এয়ার ভলিউমে বাড়ে, ভলিউমে হলো লাইট হয়ে যায়, তার ফলেও প্রেশার কম দেয় কোনো একটা জায়গায়, কারণ লাইট জিনিস কী করে ফোর্স এক্সার্ট করবে। সেই কারণেই সামারে কী হয়, এক জায়গায় লো প্রেশার জোন ক্রিয়েট হয়, এক জায়গায় হাই প্রেশার জোন ক্রিয়েট হয় যেখানে অতটা গরম নেই। তো তখন কী হয়, হাই প্রেশার থেকে লো প্রেশার দিকে উইন্ড দৌড়ে আসে, যাতে ওই ভ্যাকুয়ামটা কভার করতে হবে। ভ্যাকুয়াম মানে অ্যাবসলিউট ভ্যাকুয়াম না, লোয়ার প্রেশারটাই একটা ভ্যাকুয়াম, মানে একটা নেট ভ্যাকুয়াম হচ্ছে। নেট ভ্যাকুয়াম মানে বুঝতে পারছো? মানে ধরো কারোর কাছে 15 টাকা আছে, কারোর কাছে 25 টাকা আছে, তো 25 টাকার জন্য যদি কালকে 15 টাকা খরচা করে 10 হয়ে যায়, তাহলে যার 15 ছিল তার 0 হয়ে যাবে, তাই না? তো ওটা একটা কম্পারেটিভ ভ্যাকুয়াম, তো হয়নি, 15টা 0 হয়নি, কিন্তু যদি হয় 25-এর জন যদি 10-এ নামে, তাহলে 15 জন কিন্তু 0-তে নেমে যাচ্ছে। তো এটাকে একটা নেট ভ্যাকুয়াম বলে, ঠিক আছে? তো এখানেও সেই নেট ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। তো সেটাকে কভার করার জন্য, যাতে প্রেশারটা ইকুয়াল থাকে, প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, আমি বলছি ন্যাচারাল প্রসেস মানে কনস্ট্যান্ট প্রেশার, সেই কারণে ওখান থেকে উইন্ডটা দৌড়ে আসে, অ্যান্ড দ্যাট ইজ রেজাল্টিং ইনটু দ্য স্টর্মস, দ্যাট ইজ রেজাল্টিং ইনটু দ্য সাইক্লোনস অ্যান্ড এটসেট্রা। ওকে, সো দিস থিং ইজ মেইন ডিফারেন্স বিটুইন আর্টিফিশিয়াল প্রসেস অ্যান্ড মানে ন্যাচারাল প্রসেস। এক জায়গায় পি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ন্যাচারাল, আর জায়গায় ভি কনস্ট্যান্ট, দ্যাট ইজ আর্টিফিশিয়াল। তো হর্ষিত, তুমি যে চার্লস ল পড়েছো, চার্লস লতে যদি ওই প্রেশার কনস্ট্যান্টের জায়গায় ভলিউম কনস্ট্যান্ট করে দাও, তাহলে এটা পাও, সেটাই হচ্ছে গেলুসাক্স ল অফ প্রেশার টেম্পারেচার। এখানে ওই একই কথা বলে যে প্রেশার অফ দ্য গ্যাস উইল বি ইনক্রিজড বাই 1/273rd পার্ট of its pressure at 0 degree Celsius for each degree Celsius increase in temperature। এখানে 4টে ভাগে ভাগ করে নাও পুরো ব্যাপারটাকে, তাই ডেফিনিশনটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? একটা হচ্ছে গ্যাস উইল ইনক্রিজ, প্রেশার অফ গ্যাস উইল ইনক্রিজ 1/273rd পার্ট pressure at 0 degree Celsius each degree increase in temperature। এবার দেখো, বুঝতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে, বলতে মনে রাখতে সুবিধা হবে। তার মানে তোমাকে বলতে হবে যে প্রথমে একটা 0 ডিগ্রি সেলসিয়াসের একটা প্রেশার মাপতে হবে, মাপলাম, দ্যাট ইজ P0। এবার তার 273rd পার্ট মানে P0/273, ফর ইচ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিজ, তাহলে T ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ওই P0 ডিভাইডেড বাই 273 ইন্টু T, দ্যাট ইজ ইনক্রিজ পার্ট। তাহলে ইজ কি, ইজ মানে হচ্ছে, এটা হচ্ছে যদি ইজ হয়, ইজ মানে হচ্ছে ওয়াজ প্লাস ইনক্রিজড। তাহলে আমি এই দুটোকে অ্যাড করলাম, ওয়াজ ছিল P0, ইনক্রিজ হলো P0/273 ইন্টু টি, অ্যাড করলে P0 প্লাস P0/273 ইন্টু টি, যাই জাস্ট লাইক চার্লস ল। চার্লস ল ছিল V0 প্লাস V0/273 ইন্টু টি, এখানে P0 আর P0/273 ইন্টু টি। P0/273 কে কমন নাও, ঠিক আছে? তাহলে এখানে 273 প্লাস টি হয়ে যাবে, বিকজ এখান থেকে 273 যদি কমন নাও, তাহলে 273 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে P0 প্লাস P0/273 থেকে P0 কমন নিলে
এই 273 থেকে যাচ্ছে, আর এখানকার টি পোর্শনটা থেকে যাচ্ছে। বোঝা গেল তো ব্যাপারটা? অ্যান্ড দ্যাট ভ্যালু 273 প্লাস টি কে অলরেডি আমরা চার্লস ল, অ্যাকর্ডিং টু চার্লস ল, ক্যাপিটাল টি বলেছি, দ্যাট ইজ আওয়ার প্রেশার টেম্পারেচার রিলেশনশিপ। P varies as capital T. ওকে, এটা যদি গ্রাফ টানো তাহলে এরকম ডিফারেন্ট ভলিউমে ডিফারেন্ট ভলিউম কনস্ট্যান্টে ডিফারেন্ট স্লোপের লাইন হবে। ঠিক আছে, এখান থেকে আমরা চার্লস ল, বয়েলস ল দুটোকেই প্রুফ করতে পারি। কীভাবে করতে পারি, আগে যে রেকর্ডিংটা দেখে আমি ওখানে ডিটেলসে টাইম যাচ্ছি না, কারণ আমাদের হাতের টাইম খুব শর্ট। ওকে, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেশারটা একটু বলে নিই। ধরো একটা চেম্বার আছে, এখন চেম্বার আছে, ঠিক আছে, এই চেম্বারে তুমি তিনটে আলাদা আলাদা গ্যাস পুড়েছো, বা একই গ্যাস পুড়েছো, তিনটে আলাদা আলাদা অ্যামাউন্ট, কখনো N1 মোল, কখনো N2 মোল, কখনো N3 মোল। ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে, তো এই কন্ডিশনে যদি তুমি প্রেশারগুলো মেজার করো, তুমি পাবে P1, P2 আর P3। বোঝা গেল? এইবার তুমি যদি ওই N1, N2, N3 কে মিলিয়ে দিয়ে আবার ঢুকিয়ে দাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে P। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? হর্ষিত, হ্যালো, ব্যাপারটা বোঝা গেল? ফার্স্টে তুমি 2 মোল ঢোকালে, তার জন্য একটা প্রেশার পেলে P1, তারপর 3 মোল ঢোকালে, তার জন্য একটা প্রেশার পেলে P2, তারপর 5 মোল ঢোকালে, তারপর একটা প্রেশার পেলে P3। এবার 2 + 3 + 5 10 মোল একসাথে ঢুকিয়ে দাও, তাই তুমি পেলে P। ঠিক আছে, কি দেখা যাবে? তাই ফাইনাল যে P প্রেশারটা পাচ্ছ, দ্যাট প্রেশার ইজ সাম অফ ওই P1, P2 and P3। ওকে, and that pressure is directly proportional to number of moles, কতটা নাম্বার অফ মোলস আছে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্যাট থিং। এবার তুমি যদি ওই ইন্ডিভিজুয়াল প্রেশারকে টোটাল প্রেশারটা দিয়ে ভাগ করো, মানে টোটাল প্রেশার মানে হচ্ছে P, যেটা লাস্টে পেয়েছি, আর ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে P1, P2, P3 এখন ইন্ডিভিজুয়ালি পাচ্ছিলাম, তাহলে তুমি একটা ফ্র্যাকশন পাও। এই ফ্র্যাকশনটার নাম হচ্ছে পার্শিয়াল প্রেশার, এটাকে স্মল p দিয়ে লেখা হয়। বোঝা যাচ্ছে তো? তো অ্যাকর্ডিং টু ডাল্টনস ল, this partial pressure will be equals to the mole fraction of the gas. মোল ফ্র্যাকশনের কথা অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টার নাম্বার 1, যেটা আমরা পরে পড়েছিলাম, যেখানে মোল কনসেপ্টের গল্পটা ছিল, ওইখান থেকে পাওয়া যাচ্ছে মোল ফ্র্যাকশনের ব্যাপারটা। ওকে, মোল ফ্র্যাকশন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মোলস ডিভাইডেড বাই টোটাল মোলস। ওই 2, 3 আর 5 ঢুকেছেন তো, 2 মানে কি 2/10 হয়ে যাচ্ছে এখানে, ওটা হচ্ছে ওর মোল ফ্র্যাকশন 0.2। 3 মানে কি, এখানে হচ্ছে 3/10 0.3। 5 মানে কি 5/10 0.5। এগুলো হচ্ছে ওদের মোল ফ্র্যাকশন। ওকে, তাহলে ফার্স্টে যখন ঢুকেছিলাম 2 মোলস, তখন যদি গ্যাসটা থাকে P1, তাহলে P1 এর মোল ফ্র্যাকশন হচ্ছে 0.2, তার মানে ওর পার্শিয়াল প্রেশার হবে 0.2। কনসেপ্টটা বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? অর্ষিত, না বুঝে হ্যাঁ বলবে না। অর্ষিত, ব্যাপারটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ওকে, ফাইন। তাহলে আজকে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসে ঢুকে যাব। আমাদের একটা জায়গা স্কিপ হলো, সেটা হচ্ছে গ্রাহামস ল অফ ডিফিউশন। সেটা আমরা কাইনেটিক থিওরি পরে বুঝবো। কাইনেটিক থিওরি অফ গ্যাস এক্সপ্লেইন করে কেন চার্লস লকে মেনে চলে, মানে কেন চার্লস ল হয়, কেন বয়েলস ল হয়, আর কেন এগুলো রিয়েল নয়, কেন এগুলো আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলে বোঝায়। আচ্ছা, আমি একটা জিনিস ভুলে গেলাম,
আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা দেখাইনি এখনো, আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা আগে দেখিনি, তারপর কাইনেটিক থিওরি অফ গ্যাসে ঢুকবো। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তোমরা ছোটবেলা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে এইরকমভাবে পেয়েছিলে, কি পেয়েছিলে না, P1 V1 by T1 equals to P2 V2 by T2 or PV by T equals to কনস্ট্যান্ট পেয়েছিলে, সেই কনস্ট্যান্টের ভ্যালুটা আর বলতো, তাহলে or PV equals to RT, এইটা পেয়েছিলে তাই না? কিন্তু এটা প্রুফ কোনোদিন দেখোনি, এটা ক্লাস 9 চ্যাপ্টার 7, এটা পড়েছিল তো সবাই, সবার আইসিএসসি, সুতরাং সবার পড়া উচিত, এটা এক চান্সে চেনা উচিত। কিন্তু এইটার মধ্যে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে নাম্বার অফ মোলস। এটা ধরে নেওয়া হতো যে 1 মোল গ্যাসের জন্য, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর 1 মোল গ্যাস। কিন্তু এখন তো আমাদের কাছে অ্যাভোগাড্রো নাম্বার চলে এসছে, অ্যাভোগাড্রো ল তো আমরা জানি, সুতরাং এখন আমাদের কাছে এনটাকে আর 1 ধরার কোনো মানে নেই। তা ক্লাস 11 চ্যাপ্টার 5, এবারেও চ্যাপ্টার 5, ও আগে তো চ্যাপ্টার 7 ছিল, রাইট, চ্যাপ্টার 5, এখানে আমরা এই লটাকে নিউ ওয়েতে দেখব, এবং এখানে আমরা আরেকটা প্যারামিটার অ্যাড করবো, সেটা হচ্ছে এন। তাহলে এখানে কি আছে, P1 V1 N1 T1, সেটা কনভার্ট হবে কিসে, P2 V2 T2 আর N2 তে। কিসের সাহায্যে, তিনটে লয়ের সাহায্যে। কি কি সেই তিনটে ল? ল নাম্বার 1 বয়েলস ল, যেখানে বলছে P varies as 1 by V or PV equals to constant or P1 V1 equals to P2 V2, এটা বলছে। সেকেন্ড ল যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে চালবাবাজি, চার্লসের ল, এটা বলছে V varies as T or V by T constant or V1 by T1 equals to V2 by T2। আর নাম্বার 3 আরেকটা আমরা হেল্প নিতে পারি, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো ল। অ্যাভোগাড্রো লতে আছে V varies as N or V by N equals to constant or V1 by N1 equals to V2 by N2। এই তিনটে লকে মিলিয়ে আমরা কি করে ওই PV equals to RT এর মতো একটা ইকুয়েশনে পৌঁছাই, যেটা প্রুফ তোমাদের ছোটবেলায় দেখাতো না, কিন্তু দেখাতে পারতো, কেন দেখায়নি আমি জানি না, সেটা দেখে নেব। সো লেটস স্টার্ট উইথ বয়েলস ল। আমরা কি করছি, আমরা আরেকবার আমি বলে নিই, আমরা এই কোয়ান্টিটির থেকে, এই P1 V1 N1 T1 থেকে এই P2 V2 N2 T2 তে পৌঁছানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো লেট আস ড্র দ্য রুট ম্যাপ ফার্স্ট, যে কীভাবে পৌঁছাবো। আচ্ছা, এখানে বলে নাও ভালো যে চার্লস কিন্তু বলেছিলেন, বয়েল কিন্তু বলেছিলেন যে ওনার কাছে টি অ্যান্ড এন, এন মানে হচ্ছে মোলস, উনি মোল বলেননি, মাস বলেছিলেন, এই দুটো ওনার জন্য কিন্তু কনস্ট্যান্ট, এটা বয়েলের কথা ছিল। চার্লসের কথা ছিল ওনার জন্য কিন্তু পি অ্যান্ড এন কনস্ট্যান্ট, উনিও মোল বলেননি, উনি মাস বলেছিলেন, কিন্তু আমরা আজকে জানি যে মাস আর মোল ইন্টারচেঞ্জেবল, আমরা ইউজ করতে পারি, দুটোই কোয়ান্টিটি। আর
অ্যাভোগাড্রো বলেছিলেন পি অ্যান্ড টি কনস্ট্যান্ট। তো এই কথা মাথায় রেখে আমরা এই দুটোর মধ্যে ব্রিজ করছি, ব্রিজ। ওকে, তো ফার্স্টে কি করব, এই ফার্স্টে P1 V1 N1 T1টাকে P2 করে দেবো, প্রেশারটাকে চেঞ্জ করছি। ভালো করে খেয়াল করো, আমি খালি প্রেশারটা চেঞ্জ করলাম। N1 T1 কনস্ট্যান্ট রয়েছে, তাহলে N1 T1 কনস্ট্যান্ট, তাহলে এটা কোন ল অ্যাপ্লিকেবল হবে এখানে? এখানে কোন ল অ্যাপ্লিকেবল হবে? হর্ষিত, এখানে এই তিনটের মধ্যে কোন ল অ্যাপ্লিকেবল হবে? কি করে অ্যাভোগাড্রো অ্যাপ্লিকেবল হয়? আমি N1 আর T1 কে কনস্ট্যান্ট রেখেছি, অ্যাভোগাড্রো তো বলেছে প্রেশার আর টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে প্রথমটা বয়েল, দ্বিতীয়টা চার্লস, তারপরটা অ্যাভোগাড্রো। সেকেন্ডারটাও কি করে হচ্ছে? সেকেন্ডারটা তো প্রেশারের নাম্বার অফ মোল কনস্ট্যান্ট। তাহলে ফার্স্টেরটা বলো কি কার ল ওটা? তো প্রেশার ভলিউমের ল তো বয়েলস ল, আমি তো প্রেশারটাকে চেঞ্জ করছি আর ভলিউমটা চেঞ্জ করার জন্য ওয়েট করছি। তাহলে এটা এক চান্সে চিনতে হবে বাবা, বললে ক্লাস 9-10 পড়াশোনার কোনো মানে নেই। বয়েলস ল, তাহলে এখানে ভলিউম কত হবে? P1টা যদি P2 হয় তাহলে V1টা কত হচ্ছে? হর্ষিত, V1টা কত হবে? না, এটা Vx হবে। কেউ বলতে পারে এটা কেন V2 হলো না? সৃষ্টি, এই ভ্যালুটা V2 না হয় Vx কেন হলো বলতে পারবে? কোনটা কনস্ট্যান্ট থাকবে না বলে? না, সে তো V1 থেকে V2 হলেও চেঞ্জ হতো, আমি V2 টা লিখলাম না কেন, Vxই কেন লিখলাম? দেবাঞ্জলি, এটাকে V2 না লিখে Vx কেন লিখলাম? আমি আলটিমেটলি কিন্তু V2 তেই পৌঁছাবো, দেখো এখানে V2 লেখা আছে। তানিশ, এনি আইডিয়া এটা V2 কেন লিখলাম, Vx কেন লিখলাম? Vx কেন লিখলাম, V2 কেন লিখলাম না? হ্যালো, বাকিতে কোনো আওয়াজ পাচ্ছি না। এটা V2 কেন লিখলাম না, তার কারণটা হচ্ছে আমার Nটা এখনো N2 হয়নি, T এখনো T2 হয়নি। T T2 হবে, P P2 হবে, T T2 হবে, তবেই গিয়ে ভিটা V2 হতে পারে। Nটা এখনো N1 আছে, Tটা এখনো T1ই আছে। কথাটা বোঝা গেল? P V P N আর T তিনখানাই 1 থেকে 2 তে কনভার্ট হবে, তবেই গিয়ে ভিটা V2 হবে। এখন তো এর ভলিউমে আরো চেঞ্জ বাকি। হর্ষিত, কনসেপ্টটা বোঝা গেল? ভলিউমটা এখনো ফার্দার চেঞ্জ হবে না, নাম্বার অফ মোল চেঞ্জ করলেই ভলিউম আরো চেঞ্জ হবে, টেম্পার চেঞ্জ করলে ভলিউম আরো চেঞ্জ হবে। তো সেই কারণে আমি এখনই V2টা লিখতে পারবো না, Vx লিখছি। ঠিক আছে, এইবার আমরা এই P2টাকে কনস্ট্যান্ট রাখবো আর T1টাকে কনস্ট্যান্ট রাখবো। কাকে কাকে কনস্ট্যান্ট রাখছি? P2 কে কনস্ট্যান্ট রাখছি আর T1 কে কনস্ট্যান্ট রাখছি। P2 কনস্ট্যান্ট আর T1 কনস্ট্যান্ট।
সৃষ্টি এবার এটা কি হচ্ছে, এবার এটা হয়ে যাচ্ছে P2টা P2র মতো, N1টা N2 করেছি, T1টাকে T1 এর মতো রেখেছি, ঠিক আছে, ভিটাকে করেছি VY। এখানে কোন ল অ্যাপ্লাই হয়েছে সৃষ্টি? এখানে কোন ল অ্যাপ্লাই হয়েছে? হ্যাঁ যাচ্ছি। এমনিতে প্রেসার টেম্পারেচার কনস্ট্যান্ট কোন লয়ে আছে? অ্যাভোগাড্রোস ল, তাহলে এটা অ্যাভোগাড্রোস ল। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এক্স্যাক্টলি, ঠিক আছে, এটা অ্যাভোগাড্রোস ল। N-টা N2 হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই জিনিসটা এটা হয়নি। এবার এটা এখানে হবে, এবার ওটা হবে, তাই না? তাহলে এবার কি হলো? এবার হচ্ছে আমার P2 আর N2 কনস্ট্যান্ট, প্রেসার আর নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট। P2 and N2 কনস্ট্যান্ট। তাহলে এবার কোন ল দেবাঞ্জলি, কোনটা পড়ে আছে? হ্যালো, বাকি দুজন শুনতে পাচ্ছে কিনা আমি এখনো বুঝতে পারছি না। অথবা আমি শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছ? তানিশ, অ্যান্সার দিতে গিয়ে বেরিয়ে গেল। এনিওয়ে, যেটা পড়ে আছে সেটা হচ্ছে চার্লস ল। এটা হচ্ছে চার্লস ল, কারণ এখন তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, T1টা T2 হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি VYটা V2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো দিজ আর দ্য থ্রি লজ। তাহলে এবার এই লগুলোকে অ্যাপ্লাই করি। তাহলে ফার্স্ট ল, বয়েলস ল এর জন্য কি হবে? তো অ্যাকর্ডিং টু বয়েলস ল আমরা জানি কি, ওপরে লেখা আছে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে এখানে আমাকে লিখতে হবে P1 V1 ইকুয়ালস টু P2 Vx, P2 Vx। ওকে, বিকজ এই পার্টিকুলার এই পোর্শনের জন্য V2টা Vx। ক্লিয়ার? তাহলে Vx ইকুয়ালস টু কত? তাহলে Vx ইকুয়ালস টু হয়ে গেল P1 V1 বাই P2। এইটা আমার পরে দরকার, ফিউচারে দরকার। অ্যাভোগাড্রো, এবার অ্যাভোগাড্রো কি বলছে? অ্যাভোগাড্রো বলছে এই যে এখানে লিখেছিলাম V1 বাই N1 ইকুয়ালস টু V2 বাই N2। তাহলে অ্যাভোগাড্রো বলছে Vx বাই N1, Vx বাই N1 ইকুয়ালস টু Vy বাই N2। বোঝা যাচ্ছে তো কি করছি? হর্ষিত, বোঝা যাচ্ছে তো কি করছি? ওকে, চার্লস লয় কি হবে? চার্লস লয় হবে ওই যে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। তা চার্লস লয় কি কি হচ্ছিল? Vy হচ্ছিল, তাহলে এটা হবে Vy বাই T1, Vy বাই T1 ডিভাইডেড বাই ইকুয়ালস টু V2 বাই T2। এতক্ষণ আমরা V2 পেলাম একটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি Vy ইকুয়ালস টু
v2/t2 ইন্টু t1, সরি এখানে t1 হওয়া উচিত, সরি আমি ওখানে ভুল করেছি, চেঞ্জ করছি। কোথায় ভুল করেছি বুঝতে পারছো? সৃষ্টি লোকেট করতে পারছো কোথায় ভুল করেছি? কোথায় কোথায়? এক্স্যাক্টলি, এটা t1 হবে। সো ইফ ইউ আর অ্যালার্ট ইউ ক্যান কারেক্ট মি। আই লাভ টু বি কারেক্টেড বাই মাই স্টুডেন্টস। ঠিক আছে, এখানে আবার টু হয়ে গেল কথা বলতে বলতে। তো যদি তুমি অ্যালার্ট থাকো কারেক্ট করো আমাকে, বুঝবো যে তুমি অ্যালার্ট আছো। এবার এখানে v1 পাচ্ছি, এখানে vx পাচ্ছি, এই ভ্যালুগুলো আমরা এখানে জাস্ট পুট করে দিই, দেখা যাক কি পাওয়া যায়। বুদ্ধিটা দেখলে? তাহলে এটা হয়ে গেল কি, p1 v1 into 1/n1 divided by p2, that will be equals to v2/t2 into t1 into 1/n2। ক্লিয়ার কি করলাম? ক্লিয়ার না হলে বলবে, let me put it into the bracket, then if you can understand। কি করলাম বোঝা গেল তো? জাস্ট vx আর vyটাকে টাটা বাই বাই বলে দিলাম। তাহলে এবার যত 1 আছে সব একদিকে নিয়ে চলে যাই, তাহলে কি হয়ে যাবে, p1 v1/n1 t1, ওখানে t মাল্টিপ্লিকেশন t ডিভিশন চলে এলো, will be equals to p2 v2/n2 t2, and that is equals to r, that constant যেটা ছোটবেলায় তোমরা পেয়েছিলে। তাহলে এটাকে কিভাবে কি লেখা যায়? এটাকেই লেখা যায় হচ্ছে, তাহলে pv equals to nRT, ideal gas equation। ক্লিয়ার? এবার তুমি এই ফর্মুলা থেকে আর এর ডিফারেন্ট ভ্যালু বার করতে পারো যদি তুমি প্রেসার আর ভলিউমের ইউনিটটা ঠিকভাবে রাখো। n ইজ অলওয়েজ মোল, ইউনিট অফ n হচ্ছে অলওয়েজ মোল। তাহলে এখানে একটা চার্ট বানাতে পারো, unit of P, unit of V, unit of N, unit of T, তাহলে unit of R। এই ভ্যালুগুলো তোমাদের এইখানে এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে লাগবে, আর ভুলে গেলেও কিভাবে বার করতে পারবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এই চার্টটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে এইটা, ইউনিট অফ আর। আমি কেন শুধু ইউনিট লিখবো না, ভ্যালুগুলোও লিখবো কিন্তু। তাই প্রথমে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার 1 ATM, ইউনিট অফ ভি হবে 22.4 লিটার, মানে এখানে এটিএম হচ্ছে, এখানে লিটার হচ্ছে। তাহলে যদি প্রেশার এটিএমে থাকে, ভলিউম লিটারে থাকে, তাহলে এটা হয়ে যাবে 1 মোল, আর এটা হয়ে যাবে 273 কেলভিন। এই দুটো অলওয়েজ কনস্ট্যান্ট, এই দুটো ভ্যালু আর এই দুটো ইউনিট অলওয়েজ কনস্ট্যান্ট, কখনো চেঞ্জ হবে না। তাহলে তখন ইউনিট অফ আর হয়ে যাচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। ওকে, আর ভ্যালু কি হবে? ভ্যালু হবে এই চারটে নাম্বারের রেশিও। দেখো ওপরে পিভি তলায় আরটি, তো আর সমান সমান কি হচ্ছে, ওপরে পিভি তলায় এনটি, তাই না? p1 v1/nt n1 t1, তাহলে r ইকুয়ালস টু pv/nt। তাহলে pv এর ভ্যালুগুলো বসাও, nt এর ভ্যালুগুলো বসাও। তাহলে p হচ্ছে 1, v হচ্ছে 22.4 যা ছোটবেলা থেকে করে আসছো, n হচ্ছে 1 আর t হচ্ছে 273। বুঝতে পারলে কি করলাম?
আমি জাস্ট যে ইউনিটে ভ্যালুগুলো নিয়েছি সেই ভ্যালুগুলো ওখানে পুট করলাম। কত আসবে? 0.082। ক্যালকুলেটার যাদের আছে অ্যালাউড তারা ক্যালকুলেট করে দেখতে পারো। এখানে আর ভ্যালু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। তাই তোমায় কি মনে রাখতে হচ্ছে এখানে? কিচ্ছু না, ওই টেম্পারেচার কত, প্রেশার কত, আর ভলিউমটা কত। টেম্পারেচার ভুলে যাও, প্রেশার আর ভলিউমটা কত, দ্যাটস ইট। ওর ডিনোমিনেটর অলওয়েজ কনস্ট্যান্ট, ডিনোমিনেটর অলওয়েজ 1 into 273। জাস্ট নিউমারেটর চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? এবার এটাকে এসআই সিস্টেমে করে দেখি। এই 1 অ্যাটমসফিয়ারের মানে হচ্ছে 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আর এখানে ভলিউম তাহলে হয়ে যাবে 0.0224 মিটার কিউব, কারণ 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। ওকে, এটা হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। রিলেশনশিপ লিটারের সঙ্গে মিটার কিউবের রিলেশনশিপ। তো এটা এখানে আছে এরকমভাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে। বাকিটা কপি পেস্ট, বাকিটা আমরা কপি করে পেস্ট করে দিতে পারি। তাহলে এখানে জাস্ট নিউমারেটর পোর্শনটা চেঞ্জ হয়ে যাবে। নিউমারেটর পোর্শনটা হয়ে যাবে এই 1.013 ইন্টু 10⁵ ইন্টু 22.4 ইন্টু 10⁻³ তাই তুমি যদি সব ক্যালকুলেশন করো, ঠিকঠাকভাবে বসালে দেখবে এই দুটো পাওয়ার কেটে যাচ্ছে, এটা 10⁻² হয়ে যাচ্ছে। তো এটা ক্যালকুলেট করলে আসলে এটা তলারটা 0.082 থাকছে না, তখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে 8.314। আর এই ইউনিটটা চেঞ্জ হয়ে গিয়ে লিটার অ্যাটমসফিয়ার আর থাকছে না, কারণ এখন আর লিটার নেই, অ্যাটমসফিয়ারও নেই। এখন চলে এসছে নিউটন পার মিটার স্কোয়ার আর মিটার কিউব। গুণ করলে জুল। তোমরা অলরেডি ফিজিক্সে ইউনিটটা চেনো। जूल और 1.99 calorie per mole Kelvin, because 4.18 joule equals to 1 calorie। কথা বোঝা গেল তো? এই ভ্যালুটা এখানে পুট করা হয়ে যাবে। মোটামুটি এই দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট কে এর ভ্যালু, মানে আর এর ভ্যালু। একটা 0.082, একটা হচ্ছে 8.314। এছাড়াও আরও একটা ভ্যালু আছে। এই তিনটে ভ্যালু দিয়ে মোটামুটি কাজ হয়ে যায়। এটা 1 ATM এর জায়গায় 1 বার আছে। আর এই ভলিউমটা হয়ে যাচ্ছে 24.7 লিটার। এটা 1 মোলটা 1 মোলই থাকছে, কিন্তু এই 273 কেলভিনটা ওখানে একটুখানি বাগড়া দিচ্ছে, এটা 298 কেলভিন হয়ে যাচ্ছে। তখন ভ্যালুটা এই 0.082 থেকে একটু চেঞ্জ হয়ে যায়, মানে 1 ইন্টু 24.7 ডিভাইডেড বাই 1 ইন্টু 298, এটাকে SATP বলে। আগেটা লিটার অ্যাটমসফিয়ার ছিল, আর ইউনিট হয়ে যায় বার অ্যাটমসফিয়ার, লিটার বার পার মোল কেলভিন। একেও ডিভাইড করে দেখো কত আসে।
ওই 0.082 কাছাকাছি আসবে, একটু কম হতে পারে। একটু বেশি এলো। $0.083 আসছে লিটার বার পার মোল কেলভিন। ওকে, তো যাই হোক, আমি মোটামুটি তোমাদেরকে বলবো ইউজ দিস টু cautiously because these two are most frequently used. These two are most frequently used. Clear? Okay. Yes, এটা একটু বেশি হবে, ওটা একটু কম হবে। এবার আমরা ঢুকে পড়ছি কাইনেটিক থিওরি অফ গ্যাস। হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড অল দোজ গ্যাস লস? KTG, এটা তোমাদের ক্লাস 11-এ ফিজিক্স একটা আলাদা চ্যাপ্টার আছে, KTG, কাইনেটিক থিওরি অফ গ্যাস। 7 postulates. Those 7 postulates are the science behind the behavior of the ideal gas. ওকে, রিয়েল গ্যাসের নয় কিন্তু, আইডিয়াল গ্যাস। এখানে সব আইডিয়া, এই 7টার মধ্যে ম্যাক্সিমামই ভুল। যেমন ডাল্টনের অলমোস্ট সব ভুল ছিল, এই কেটিজিরও অলমোস্ট সব ভুল। শুরুতেই বলে দিচ্ছি, ডোন্ট কমপ্লেন মি লেটার। 7 postulates of ideal gas behavior, তার মধ্যে সব ভুল নয়। ওনার যেমন অলমোস্ট সব ভুল ছিল, এদের তাও কিছুটা রিডিমেবল কোয়ালিটি আছে। নাম্বার 1, gases are made up of small microscopic spherical negligible mass particle of high number present in high number of high number থেকে present in high number টা শুনতে বেশি ভালো লাগে। high number, these are called molecules। তাহলে এই লটাকে আমরা বলতে পারি, বা এই পস্টুলেটসটাকে আমরা বলতে পারি, যেটা হচ্ছে পস্টুলেট অফ কনস্টিটিউয়েন্ট মলিকিউল। Number 2, between those molecules there is very big amount of space available. They are not proximate to each other. Number 2, the molecules are separated by
very large space. The molecules are separated by very large space. The space is so large the space is so large that we can neglect. এই নেগলেক্টগুলোই পরবর্তীকালে যত ঝামেলা করেছিল। দ্য ভলিউম অফ মলিকিউল ইটসেলফ, মানে ভলিউমগুলো মানে মলিকিউলগুলোকে জড়ো করলে যতটা ভলিউম হবে সেই ভলিউমটা এতটাই কম যে ইউ ক্যান ডিসকার্ড। ঠিক আছে, মানে অলমোস্ট 0.09% হচ্ছে মলিকিউলের ভলিউম। কথা বোঝা যাচ্ছে তো? সো দ্য ভলিউম অফ গ্যাস ইজ ইকুয়ালস টু, সো উই ক্যান সে দ্যাট, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের জন্য মানে আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের জন্য রেসপন্সিবল। দ্য ভলিউম অফ গ্যাস is equals to the space in between. মলিকিউলার স্পেস ভলিউমটা ধরাই হয় না। তাই জন্য এই লটাকে বলা হচ্ছে, এই পস্টুলেটটাকে বলা হচ্ছে পস্টুলেট অফ ভলিউম। আগের ছিল কনস্টিটিউয়েন্ট মলিকিউল, এটা হচ্ছে পস্টুলেট অফ ভলিউম। Okay. Number 3, এবার এই যে এত স্পেস আছে তার স্পেসের রেজাল্টটা কি? দ্য এমটি স্পেস। এবার নেচারে কোনো ফাঁকা জায়গা ফাঁকা থাকতে পারে না, নেচার ভ্যাকুয়াম টলারেট করে না। এটা অবশ্য আমাদের কথা নয়, এটা গ্রিকদের কথা, যেটা সায়েন্সের মধ্যে ঢুকে পড়েছিল। দ্য এমটি স্পেস ড্রাইভস আপ দ্য মলিকিউল to possess high velocity in rapid random motion। মানে ওর ডাইরেকশন কত হবে, ভ্যালু কত হবে কেউ জানে না, র্যান্ডম। During this movement, they collide each other and change the path. This creates a random motion called Brownian motion. This creates a random motion, এটা আইনস্টাইনের আবিষ্কার, যদি এটা হাইপোথাইজ করেছেন ব্রাউন, কল্ড ব্রাউনিয়ান মোশন। এটার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এই মোশনটা আছে বলেই ডিফিউশন হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে পস্টুলেটস অফ ব্রাউনিয়ান মোশন। তার প্রথমটা হলো মলিকিউলের, তারপরটা হলো ভলিউমের,
এরপর হচ্ছে ব্রাউনিয়ান মোশন, আমরা এখনো প্রেশার জানি না, টেম্পারেচার জানি না। নাম্বার 4, দ্য বম্বার্ডমেন্ট অলসো অকার্স উইথ দ্য ওয়াল। দ্য বম্বার্ডমেন্ট, এই যে ধাক্কা লাগছে এটাকে ইংলিশে বম্বার্ডমেন্ট বলে, যেখানে যে জিনিসটা দিয়ে ধাক্কা মারা হয় তাকে বম্ব বলে। বম্বার্ডমেন্ট অলসো হ্যাপেন্স উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার। এখানে কন্টেনার বলতে কিন্তু সিল্ড কন্টেনারের কথা বলছি না, এই ওয়ার্ল্ড মানে আর্থ তো একটা কন্টেনার, যা অনেক তিন দিক খোলা, একদিকে আর্থের সার্ফেসটা রয়েছে, আমাদের মাথাটা একটা কন্টেনার, মাথার উপরে এসে পার্টিকেলগুলো ধাক্কা মারছে। তো হোয়াট এভার হুইচ ইজ নট আ গ্যাস, যার মধ্যেও ধাক্কা মারতে পারে, ধাক্কা মারছে প্রুফ কি না আমি হাওয়া ফিল করছি, বডিতে হাওয়া লাগছে। উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেনার এক্সার্টিং ফোর্স, তো বম্বার্ডমেন্ট হলে একটা ফোর্স এক্সার্ট হবে। এবার ফোর্স তো যে কোনো ডাইরেকশনে এক্সার্ট করতে পারে। দ্য পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ দ্য ফোর্সেস পার ইউনিট এরিয়া is called the pressure. The perpendicular component of the forces with the wall per unit area is called pressure. এটাকে let me erase it once. মূলত এটা পরে পড়বে, পরে আবার সমস্যা করতে পারে। The perpendicular component, the forces with the wall per unit area is called pressure. এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে এটাকে আমরা বলি পস্টুলেট অফ প্রেশার, মানে গ্যাসের প্রেশার কিভাবে তৈরি হয় এটা ডিফাইন করছে। পস্টুলেট অফ প্রেশার। নাম্বার 5, during the motion the collision happens, the collisions are perfectly elastic. এবার এই যে দুখানা কলিশন বললাম, এটা হচ্ছে পার্টিকেলের কলিশন, আর এটা হচ্ছে ওয়ালের সঙ্গে কলিশন। The collisions between particles আর সরি এটা পরে লিখি, এটা 6 নম্বর, এটা 5 নম্বরে চলে এসছে, বইতে চলে এসছে, আমার কাছে আসেনি। There will be no attraction or repulsion between the molecules while colliding. There will be no attraction or repulsion between particles while colliding. যখন ওরা কাছাকাছি আসছে কোনো অ্যাট্রাকশন হচ্ছে না, এমনকি রিপালশনও হচ্ছে না। এর রেজাল্টটা কি? এটা হচ্ছে postulate of attraction or repulsion force.
এর রেজাল্টটা হচ্ছে thus the collisions are perfectly elastic, thus the collisions are পারফেক্টলি ইলাস্টিক। তার মানে হচ্ছে কি, ধাক্কা খাচ্ছে, এনার্জি বেরিয়ে যাচ্ছে, মলিকুলগুলো ক্লান্ত হয়ে নিচে পড়ে যাচ্ছে, স্টেবিলাইজ করে যাচ্ছে, তা হচ্ছে না কিন্তু। পারফেক্টলি ইলাস্টিকের ব্যাপারটা হচ্ছে কি, পারফেক্টলি ইলাস্টিক ইন নেচার। তার মানে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, ভেলোসিটি কমতে পারতে পারে, কিন্তু কাইনেটিক এনার্জি কোনো লস বা গেইন হবে না। দিস মিনস participating at molecules can exchange the energy, exchange the কি বলবো, হ্যাঁ, exchange the momentum. Participating atoms can exchange their momentum. ওদিকে জায়গা ছিল, আমি সরাইনি। Participating atoms can exchange their momentum ভালো হলো, ওখানে আমি এই ব্যাপারটা এক্সপ্লেন করে দিতে পারবো। বাট do not gain or loss kinetic energy overall. Kinetic energy overall, এটা হচ্ছে postulate of elastic collision. ঘটনাটা কি করছে, ধরো এখানে একটা পার্টিকেল আছে যার মাস m, এখানে একটা পার্টিকেল আছে যার মাস m, এর ভেলোসিটি হচ্ছে v1, এর ভেলোসিটি হচ্ছে v2। ধাক্কা গেল, ধাক্কা খাওয়ার পর ছিটকে গেল, ধরো এই এমটা এই পাথে মুভ করছে, এখানে চলে এসছে, আর এমটা, এই সেকেন্ড এমটা এই পাথে মুভ করেছে, এখানে চলে গেছে। কি হচ্ছে, বোঝা গেল? ইফ ইউ আর কনফিউজ দেন আই ক্যান চেঞ্জ দ্য কালার so that 2m looks different. Now is it okay? এ ভি2 নিয়ে দৌড়ে যাচ্ছে, কি দেখা যাবে, এই ব্যাটা v2 হয়ে গেছে আর ওই ব্যাটা m1 হয়ে গেছে, এই v1 হয়ে গেছে, ভেলোসিটি এক্সচেঞ্জ হয়ে গেছে, এর ভ্যালু m, এর ভ্যালু m, মোমেন্টাম এক্সচেঞ্জড, এর মোমেন্টাম ছিল হচ্ছে m2 v2 মানে m v2, আর এর ছিল হচ্ছে m v1। এখন পাল্টে গিয়ে কি হয়ে গেছে, এখন পাল্টে এটা v2 হয়ে গেছে আর এটা v1 হয়ে গেছে, গ্রিনটা v1 হয়ে গেছে, ব্লুটা v2 হয়ে গেছে, মোমেন্টাম এক্সচেঞ্জ হয়ে গেছে। এখন ব্লুটার mv2, গ্রিনটার mv1। কেসটা বোঝা গেল কি গেল না? এটা হচ্ছে পারফেক্ট ইলাস্টিক কন্ডিশন নমুনা। তাতে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে গেছে অবভিয়াসলি, কিন্তু নেট কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়নি। ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জি অবভিয়াসলি mv1 হলে হাফ mv1 স্কোয়ার হবে, mv2 হলে হাফ mv2 স্কোয়ার হবে। তো আমার আগে v1 স্কোয়ার ছিল, এখন v2 স্কোয়ার হচ্ছে, তো ভ্যালু তো চেঞ্জ হতেই পারে। ইয়েস, হতে পারে, কিন্তু নেট টোটাল আগে কত ছিল, টোটাল এখন কত আছে না, সেখানে কোনো চেঞ্জ হয়নি।
তো এটা 6 পস্টুলেট। 7 পস্টুলেট, এখন পর্যন্ত আমরা টেম্পারেচারকে ডিফাইন করিনি। আমরা প্রেশার ডিফাইন করেছি, ব্রাউনিয়ান মোশন ডিফাইন করেছি, ভলিউম ডিফাইন করেছি, কনস্টিটিউয়েন্ট মলিকিউল ডিফাইন করেছি, অ্যাট্রাকশন রিপালশন হয় কিনা সেটা ডিফাইন করেছি, কলিশন কি ক্যারেক্টারের হয় সেটা ডিফাইন করেছি। নাম্বার 7, the if any external energy is not supplied or withdrawn, if any energy is not withdrawn or supplied externally, withdrawn মানে সরিয়ে নেওয়া হচ্ছে না, or supplied externally at any moment, the net kinetic energy of the gas remains constant. Though individual particle can alter their kinetic energy, though যেহেতু কলিশন হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাদের কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে, can change their own kinetic energy. This kinetic energy is directly proportional to the temperature, but this kinetic energy is expressed by absolute temperature temperature define হয়ে গেল, and is directly proportional to temperature of the gas, absolute temperature of the gas. কাইনেটিক এনার্জিকে ডাইরেক্ট এক্সপ্রেস করার কোনো উপায় নেই। তো কি দিয়ে এক্সপ্রেস করব না, টেম্পারেচার দিয়ে। টেম্পারেচার কত রে? 130 হয়ে গেছে। ওকে, তার মানে অনেক কাইনেটিক এনার্জি আছে। এখন কত? এখন 90। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি কমে গেছে, এইরকমভাবে আর কি ইন্টারপ্রেট করছি। ওকে, ডাইরেক্ট হচ্ছে না, কারণ কাইনেটিক এনার্জির যে ফর্মুলা হাফ এমভি স্কয়ার, এখানে কোনো টেম্পারেচার নেই, তাহলে এটা হচ্ছে পস্টুলেট অফ টেম্পারেচার। এর মধ্যে প্রচুর প্রবলেমেটিক জায়গা আছে, সেগুলো পরে মেনশন করছি। আগে এই 7টা পয়েন্ট বুঝে নাও ভালো করে। ফার্স্ট, অনেকগুলো ছোটো ছোটো পার্টিকেল দিয়ে তৈরি, যাদের কোনো মাস অলমোস্ট নেই বললেই চলে, নেগলিজেবল। এদেরকে মলিকিউল বলা হয়। এদের মাঝখানে প্রচুর স্পেস থাকে, 99.91% ফাঁকা, 0.09% ভর্তি। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাশের হাড়ের মতো। এদের মধ্যে র্যান্ডাম মোশন দেখা যায়, এখন প্রচুর স্পেস আছে, সেই প্রচুর স্পেসকে কভার করতে পার্টিকেলগুলো দৌড়াতে থাকে। আচ্ছা, দৌড়ানোর সময় তারা কি করে? নিজেদের মধ্যে ধাক্কা খায় ডাইরেকশন বলটায়। যেই ডাইরেকশন বলটায়, তখনই সেটা দেখতে হয়ে যায় ব্রাউনিয়ান মোশন। ধাক্কা খাওয়ার সময় যে তারা খালি নিজেদের মধ্যে ধাক্কা হবে তা নয়, সারফেসের উপর ধাক্কা খাচ্ছে। সারফেসের উপর ধাক্কা খাওয়ার সময় পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আমি এখানে আঁকিনি, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা এঁকে দিই। ধরো এরকম একটা ওয়াল আছে, তারপর 3টে পার্টিকেল এসে ধাক্কা খেলো। একটা হচ্ছে এদিক থেকে, আরেকটা হচ্ছে এদিক থেকে, আরেকটা হচ্ছে এদিক থেকে। তাহলে ফার্স্টেরটা যদি F1 হয়, তাহলে F1 আমার ফোর্স হচ্ছে একটা। সেকেন্ডটা যদি F2 হয়, তাহলে তার যে
পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা আছে, মানে এটা থিটা হলে F2 cos থিটা, তাহলে F2 cos থিটাটা নেব। আর থার্ডেরটা যদি F3 হয় তাহলে F3 কিচ্ছু নেবো না, কারণ F3টা পারপেন্ডিকুলার হচ্ছে না, প্যারালাল হয়ে যাচ্ছে, প্লাস 0। এটা হচ্ছে টোটাল ফোর্সটা। তাহলে সেটা এই এরিয়াটার মধ্যে এফেক্ট করছে, তাহলে এরিয়া প্রেশার কত হবে, এটা ডিভাইডেড বাই দ্যাট এ। কনসেপ্টটা বোঝা গেল? ওকে, যেটা প্যারালাল কোলাইড করছে সেই কোলাইশনের কোনো রকম কোনো মানে নেই, কারণ সে ছেঁচড়ে যাচ্ছে, সে ওর ওপর কোনো ফোর্সই অ্যাপ্লাই করছে না, হাই বলে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো দিস ইজ 7 পস্টুলেটস। এখান থেকে আমরা সবকটা ডেফিনিশন পাই এবং বুঝতে পারি যে কেন প্রেশার দিলে ভলিউম কমে যায়, বিকজ প্রচুর স্পেস আছে, স্পেসগুলোকে অকুপাই করার চেষ্টা করে। কেন তাতে কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, কারণ কি, কারণ আমি তো টেম্পারেচার চেঞ্জ করছি, টেম্পারেচার না চেঞ্জ করলে তো কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না। ভলিউম করলে প্রেশার কমে যাচ্ছে, তাই বেড়ে যাচ্ছে, ঠিক আছে, প্রচুর স্পেস আছে, প্রেশার দিচ্ছি, ভলিউম কমে যাচ্ছে। সেকেন্ড, প্রেশার ভলিউম টেম্পারেচার, ওর বম্বার্ডমেন্ট সেম রাখবো কিন্তু টেম্পারেচার দেবো, টেম্পারেচার দিলে কাইনেটিক এনার্জি বাড়বে, তাহলে ভেলোসিটি বাড়বে, ফোর্স বাড়বে। কিন্তু প্রবলেম কি, ফোর্স বাড়লে প্রবলেম হচ্ছে যে প্রেশার বেড়ে যেতে পারে, কিন্তু প্রেশারকে আমি কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে কি করবো, এরিয়া বাড়িয়ে দেবো, এরিয়া বাড়ানোর জন্য ভলিউম বাড়াতে হবে। কথা বোঝা যাচ্ছে? আমি এখানে পরপর এক্সপ্লেনেশনটা দিচ্ছি। তাহলে এক্সপ্লেনেশন অফ চার্লস ল বাই বয়েলস ল বাই কাইনেটিক থিওরি, কেটিজি। সেটা কি, সেটা হচ্ছে হোয়েন কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, এটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্টের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ইফ ইউ ইনক্রিজ প্রেশার, if you increase external pressure, আমি বাইরে থেকে প্রেশার দিয়ে ব্যাপারটা বাড়ানোর চেষ্টা করছি, এক্সটার্নাল প্রেশার, the internal must be also increase simultaneous, নইলে ছিঁড়ে যাবে, একটা কাগজের ওপর ফোর্স দিয়ে দেখো, কাগজটা ফেড়ে যাবে। কেন হয়, বিকজ উল্টো দিক থেকে কোনো ফোর্স অ্যাক্ট করে না, ব্যালেন্স হচ্ছে না, তাই ওটা ফেটে যায়। The inside pressure must also increase, must be increasing, but force constant as kinetic energy constant. তাহলে কি করতে হবে, so P equals to F by A, P বাড়ছে বাট F কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি এরিয়াটা ছোট করতে হবে, সো A মাস্ট ডিক্রিজ, তাহলে এরিয়া কমাতে গেলে কি করতে হচ্ছে, ভলিউমকে কমাতে হচ্ছে, দ্যাটস ইট। সো এরিয়া মাস্ট ডিক্রিজ, দাস ভলিউম ডিক্রিজ। ও ভেতরের প্রেশারটাকেও বাড়াতে চায় বলে এরিয়াটা কমিয়ে দেয়। দ্যাট ইজ বয়েলস ল। এক্সপ্রেশনটা বোঝা গেল কেন বয়েলস ল এভাবে কাজ করে? তোমার কেউ প্রচন্ড ধরে মারছে, তা তুমি কি করবে, তুমি দেখবে নিজেকে গুটিয়ে নাও, যাতে তোমার এরিয়া কমে গিয়ে ওর রিয়াকশনটা ওর বেশি মনে হয়। তুমি যদি লুজ থাকো ছড়িয়ে ছিটকে যাবে,
আমাদের বডিকে টাইট করে নিই, গুটিয়ে নিই, যাতে ও একটা স্ট্রং রিয়াকশন ফোর্স পায়। হাসির ব্যাপারটা বোঝা গেল তো? হর্ষিত, ব্যাপারটা বোঝা গেল তো? এরিয়া এরিয়া কেন কমাই? আচ্ছা, আর হোয়েন P constant, pressure constant, that means we cannot change, we shall not change force by area ratio. We shall not change F by A ratio, কারণ প্রেশার মানেই তো F by A, যেহেতু P equals to F by A constant। কিন্তু টেম্পারেচার বাড়ালে কি হয়? বাট টেম্পারেচার ইনক্রিজ কাইনেটিক এনার্জিকে বাড়িয়ে দেয়, অলসো ইনক্রিজ কাইনেটিক এনার্জি। সো দ্য ফোর্স ইনক্রিজ, কিন্তু রেশিও তো সেম রাখতে হবে। টু কাউন্টার দ্যাট, area also increased, thus volume increased. Clear? গরম করছি, ফোর্স বেড়ে গেছে, ধাই 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 করে মারছে, কিন্তু প্রেশার বাড়তে পারবো না, এরিয়া বাড়িয়ে দাও। রেশিও কনস্ট্যান্ট থেকে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আর লাস্টে কি ছিল? অ্যাভোগাড্রো ছিল, অ্যাভোগাড্রো এক্সপ্রেশন। Pressure constant, temperature constant. When pressure and temperature constant, we cannot change force. We cannot change force or the ratio between force and area. The ratio between F and A কোনটাই চেঞ্জ করতে পারবো না, কারণ ফোর্স চেঞ্জ করলে টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, আর এফ আর এ রেশিও চেঞ্জ করলেও প্রেশার চেঞ্জ হয়ে যাবে। এই দুটো হাত পা বাঁধা। তাহলে হোয়েন নিউ পার্টিকেল অ্যারাইভস, হোয়েন নিউ পার্টিকেল অ্যারাইভস, নাম্বার অফ মোল ইনক্রিজেস, to keep other constant, volume also increases to provide them extra space. Volume also increases to give them extra space. মানে আমাদের বাড়িতে গেস্ট আসলে আমরা হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বলে নতুন নতুন মানে আর চেয়ারগুলো যেগুলো এক জায়গা থাকে সেগুলোকে পেতে দিই না, ছড়িয়ে দিই না, হ্যাঁ এই ঘরটা ভর্তি হয়ে গেছে, আপনি ওই ঘরে গিয়ে বসুন, আমি করি তো। তো এটাই ওই ভলিউম ইনক্রিজটা, এক্সট্রা স্পেস। So thus Avogadro is also proved from কাইনেটিক থিওরি। এগুলো সব কাইনেটিক থিওরি প্রোডাক্ট। কাইনেটিক থিওরি থেকে টেম্পারেচার ব্যাপারটা একটু ধরতে হবে, তার জন্য হচ্ছে কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এবার আসছে কাইনেটিক গ্যাস ইকুয়েশন। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে
কাইনেটিক গ্যাস ইকুয়েশন হচ্ছে রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড টেম্পারেচার। রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড টেম্পারেচার। তাহলে এক্সপেরিমেন্টালি PV equals to m into n into c, 1/3। m হচ্ছে মাস অফ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, n হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল তাহলে m ইন্টু n হচ্ছে ক্যাপিটাল M মাস অফ দ্য গ্যাস। তা তোমরা বলবে এটা হাফ mc স্কোয়ার নয় কেন? c হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? c হচ্ছে RMS ভেলোসিটি। RMS ভেলোসিটি কি সেটা পরে আসছি। velocity of the gas, এটা কাইন্ড অফ আ মিন ভেলোসিটি, কাইন্ড অফ আ। এবার 1 PV equals to 1/3 mnc স্কোয়ার। তাহলে এবার যদি n টা অ্যাভোগাড্রো নাম্বার হয়ে যায়, তাহলে m ইন্টু n টা হয়ে যায় m ইন্টু n এ। that is equals to ক্যাপিটাল M। এই ক্যাপিটাল এমটা কিন্তু ওপরে ক্যাপিটাল ওই ক্যাপিটাল এম এর থেকে আলাদা, এখানে তলায় MA লিখে রাখছে, এটা হচ্ছে মলিকুলার মাস অফ দ্য গ্যাস। তাহলে এই পিভিটা হয়ে যাচ্ছে, তাহলে তখন এই পিভিটা হচ্ছে PV ইকুয়ালস টু 1/3 m ইন্টু NA ইন্টু c square, and that is equals to RT, since Na means 1 mole, that means small n equals to 1 হয়ে গেছে। তাহলে আমরা কি জানতাম? PV equals to nRT জানতাম, এই যে এখান থেকে পেয়েছিলাম। কোথায় গেল PV equals to nRT? এই যে এখান থেকে PV equals to nRT পেয়েছিলাম। তাহলে n equals to 1 বসালে কি হয়ে যাচ্ছে? PV equals to RT হচ্ছে কিনা? তো এইটাকেই আমি এখানে ইউজ করেছি। তাহলে 1/3 mnc স্কোয়ার ইকুয়ালস টু mna ইন্টু c স্কোয়ার ইকুয়ালস টু RT। তাহলে এখান থেকে আমি ওই কাইনেটিক এনার্জি ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি ওই জিনিসটা আনার চেষ্টা করব। তাহলে or 1/3 mc স্কোয়ার equals to R divided by NA, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করছো R কে, ইন্টু T। এটাকে বলা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, KT। K হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। বেসিক্যালি R এর ভ্যালুটাই পার অ্যাটমের, পার মলিকিউলের জন্য, ইট ইজ R পার অ্যাটম বা পার মলিকিউল। ক্যাপিটাল R ছিল বড় 1 মোলের জন্য, এটা হচ্ছে পার মলিকিউল। তাহলে বোথ সাইড যদি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাওয়া যায়? 3/2 ইন্টু 1/3
এম সি স্কোয়ার ইকুয়ালস টু 3/2 কেটি। তাহলে এদিকে 3 কেটে গেল, তাহলে হয়ে গেল হাফ এম সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2 কেটি। এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। ছোটবেলা থেকে আমরা এটাকেই কাইনেটিক এনার্জি বলে জেনে এসেছি। তো ছোটবেলার ফর্ম্যাটে ফিরে গেলাম। দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2 কেটি। এবার যেহেতু কে কনস্ট্যান্ট, 3/2 কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কি কনক্লুশনে পৌঁছাতে পারি? এটাতে এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। That is called EK, শর্টে লেখা হয় EK বার, কারণ এখানে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের জন্য বার করেছি। তাহলে টেম্পারেচার আর কিছুই না, টেম্পারেচার হচ্ছে নেচারের একটা বোঝানোর তরিকা, যে it is just kinetic energy. Okay, তাই দেখো এখানে আমরা এক জায়গাতে মলিকুলার ওয়েট পেয়েছিলাম ক্যাপিটাল এম। এই ক্যাপিটাল এম দিয়ে ব্যাপারটাকে আরেকবার লেখার চেষ্টা করছি, তাহলে আমি রুট মিন স্কোয়ার ভেলোসিটি ব্যাপারটা বুঝতে পারবো। মানে এই পোর্শনটা আরেকবার লেখার চেষ্টা করছি। ওয়ান থার্ড এম এন এ সি স্কোয়ার। এম হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মাস, এন এ হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। তাহলে এটা হচ্ছে মাস অফ ইন্ডিভিজুয়াল মলিকিউল, আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল। তাহলে that gives us কি 1/3 m a molecular weight c square equals to RT, or c square equals to 3RT by m. or c equals to root over of 3RT by ma. এই সিটাকে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এই রুলটা থেকে আমরা কি পাই, না যে সিটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ মলিকুলার মাস। এটাই গ্রামস ল অফ ডিফিউশন। আমি আগের দিন গ্রামস ল অফ ডিফিউশনটাকে স্কিপ করেছিলাম। এটা হচ্ছে গ্রামস ল অফ ডিফিউশন, মানে কোনো জিনিসের ডিফিউশন রেট তার মলিকুলার মাসের ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে সি হচ্ছে ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি। তাহলে এটাকে আমি যদি রেট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকুলার মাস, আর হচ্ছে আমার ডিফিউশন রেট। তাই ভেলোসিটি যত বেশি হবে তত তাড়াতাড়ি ও ডিফিউজ করবে, তাই জন্য আমরা এটাকে এইভাবে লিখে থাকি। তাহলে এটাকে কিভাবে বলা যায়, R1 by R2 will be equals to root over of M2 by M1। যে বেশি ভারী, একটু মোটা সোটা, সে দৌড়াবে হচ্ছে স্লোলি, আর যে বেশি হালকা
সে সাঁই সাঁই করে দৌড়াবে, ছিপছিপে হালকা মানে কি, পায়ের ওজন নেই, মাসেলে ওজন নেই, মানে মাসেল নেই, সে দৌড়াতে পারবে না। আমি বলছি মাসেল ওজন থাকতে হবে, কিন্তু গরমটা চিপচিপি হতে হবে। ইট ইজ গ্রামস ল অফ ডিফিউশন। দুটো আলাদা মলিকুলার ওয়েটে জিনিস দিয়ে দেয়, তাদের বলে যে এদের মধ্যে কে কত পার্ট বা কত তাড়াতাড়ি ডিফিউজ করবে বল। আচ্ছা, এবার এই রুট মিন স্কোয়ার ভেলোসিটি নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। হোয়াট ইজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি অ্যান্ড হোয়াই ইট ইজ কামিং? ধরা যায় একটা গ্যাস আছে, ধরা যায় একটা গ্যাস আছে, তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে। তাহলে ফার্স্ট পার্টিকেলটার মাস কে এম, মানে প্রত্যেকটা পার্টিকেলের মাস এম, তাদের প্রত্যেকটা সি কে, প্রত্যেকটা ভেলোসিটিকে C1 C2 C3 করে ইনফাইনাইট ধরলাম না, Cn করিলাম। এটা ভেলোসিটি অফ n নাম্বার অফ পার্টিকেল, ভেলোসিটি অফ n নাম্বার পার্টিকেল। তাহলে এদের কাইনেটিক এনার্জি কত হবে? আর প্রত্যেকটার মাসই হচ্ছে m, মাস অফ ইচ পার্টিকেল। তাই টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে ওই হাফ m c1 স্কোয়ার প্লাস হাফ m c2 স্কোয়ার প্লাস হাফ m c3 স্কোয়ার dot dot half m cn square, and that will be equals to ওই half m, যেহেতু n নাম্বার অফ পার্টিকেল নিচ্ছি, স্মল n ইন্টু ক্যাপিটাল C স্কোয়ার। এবার তুমি সবকটার মধ্যে দেখো ওই হাফ এমটাকে ক্যান্সেল করতে পারো। তাহলে কি আসছে? C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, that is equals to capital C square. তাহলে what is capital C? আচ্ছা, n into capital C square, কারণ n নাম্বার অফ পার্টিকেল আছে। তাহলে এটা, এই পোর্শনটা আমি এখান থেকে কপি করে তাহলে পরেরটা নিয়ে, কারণ এখানে জায়গা হচ্ছে না। তাহলে এটা হয়ে গেল C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 Cn স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু nc স্কোয়ার, or the whole thing divided by n equals to C square. তাহলে C কি? পরের লাইনে C পাচ্ছি হচ্ছে রুট ওভার অফ দ্য হোল থিং। Since it is root of the mean of the squares, this one is equals to root of the mean of the square. তাহলে C হচ্ছে root of the mean, এই যে রুট সাইন, মিন হচ্ছে ডিভাইডেড বাই n of the squares, তাই জন্য এটার নাম হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি।
এই জিনিসটাই টেম্পারেচারের সঙ্গে কাইনেটিক এনার্জি রিলেশনশিপ এস্টাবলিশ করতে কাজে লাগে। এছাড়াও আরও দুটো ভেলোসিটি আছে, একটা নাম হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, যেটাকে লেখা হয় সি স্টার দিয়ে। এই মোস্ট প্রবাবল স্পিড আর ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন করেই শেষ করব। সি স্টার নাম হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড, মানে তুমি একখানা লিস্ট বানাও। এরকম লিস্ট, তুমি ধরো গ্যাসের পার্টিকেলের ভেলোসিটি চেক করছো, তুমি দেখবে যে অনেকেই না সেম ভেলোসিটি আছে। C1 একটা, C2 একটা, C3 একটা, C1 আরেকখানা পাওয়া গেছে, C4 একখানা, C5 একখানা, C2 আরেকখানা পাওয়া গেছে, C4 আরেকখানা পাওয়া গেছে। এরকমভাবে তুমি করে যেতে পারো তো, একদম n নাম্বার পার্টিকেল। তাই টোটাল দেখা গেল এখানে x টাইপ অফ ভেলোসিটি আছে, আর এখানে n নাম্বার অফ পার্টিকেল আছে। কথাটা বোঝা গেল? এই পয়েন্টটা বোঝা গেল কি গেল না? সৃষ্টি, এই পয়েন্টটা বোঝা গেল? কি করছি? হ্যালো 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 শোনা যাচ্ছে? ওকে, তো এখানে যদি তুমি n নাম্বার অফ পার্টিকেল রাখো, কত পর্যন্ত শুনতে পাওনি? আর এখানে যদি তুমি টাইপ অফ ভেলোসিটিসগুলো রাখো, তাহলে তুমি কীরকম দেখবে বলো তো? এরকম একটা গ্রাফ দেখবে। এরকম একটা গ্রাফ দেখবে। এইটাই হচ্ছে সেই মোস্ট প্রবাবল স্পিড, এমন একটা ভেলোসিটি যার নাম্বার অফ পার্টিকেল সব থেকে ম্যাক্সিমাম। কথাটা বোঝা গেল কি গেল না? এরকম যদি একটা গ্রাফ টানো, প্রত্যেকটা ভেলোসিটি কতগুলো করে আছে তার নাম্বারগুলোকে মার্ক করতে থাকো। স্কুলে হয় না পরীক্ষার পর প্রত্যেকের নাম্বার পায় কোনো একটা সাবজেক্টে। এবার যদি আমরা একটা ক্যালকুলেট করতে বসি কে কতগুলো নাম্বার পেয়েছে,
মানে কোন নাম্বারটা কজন করে পেয়েছে, তাহলে সেই নাম্বারটা হয়ে যাচ্ছে এরকম একটা গ্রাফ। এটাকে মোস্ট প্রবাবল স্পিড বলে, আগেরটাকে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলছিল। আর থার্ড আরেকটা আছে, যদি আমি প্রত্যেকটাকে একদম কাঁচাভাবে মিন করি, সেটাকে অ্যাভারেজ স্পিড বলা হয়, সি বার অ্যাভারেজ স্পিড। ওখানে আমি মাসগুলোকে কাইনেটিক এনার্জিকে কোনোটাই কনস্ট্যান্ট কনসিডার করছি না। অ্যাভারেজ স্পিড যদি বার করি, মানে ওই C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 আপ টু Cn ডিভাইডেড বাই যদি n করে দিই, তাহলে এটা বাড়ায়, সেটা হচ্ছে সি বার অ্যাভারেজ স্পিড। তো কি দেখা যাচ্ছে না, সি স্টারটা যেমন পেয়েছিলাম আমরা, এই সিটা যেমন পেয়েছিলাম আমরা √3RT/m, ঠিক তেমনি আমরা সি বারটাকে পাই √8RT/m। এই যে √8RT/m। আর সি স্টারটাকে কি পাই, সি স্টারটাকে পাই হচ্ছে, যেটা মোস্ট প্রবাবল স্পিড, সি স্টারটাকে পাই হচ্ছে √2RT/m। তাহলে সি ইজ টু সি বার ইজ টু সি স্টার, এদের রেশিওটা কনস্ট্যান্ট। এর রেশিওটা হচ্ছে √3 ইজ টু √8/π, কারণ RT/m ক্যালোরি হচ্ছে ইজ টু √2, or 1.732 is to 1.596 is to 1.414, or 1.225 is to 1.128 is to 1। এই তিনভাবে ব্যাপারটা রেশিওটাকে লেখা যায়। এই গ্রাফটার মধ্যেই আমরা তিনটেকে একসাথে দেখতে পাই। এইটা হচ্ছে আমার সি স্টার, এটা হচ্ছে নর্মাল সি, আর এর মাঝ পয়েন্টটা হচ্ছে সি বার। ওকে, এটাকে বলা হয় ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, এটা কার কার উপর ডিপেন্ড করে, তাহলে এই ভেলোসিটিগুলো ইনভার্সলি প্রপোর্শনাল টু √ওভার অফ মাস, আর ভেলোসিটিগুলো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু √ওভার অফ টেম্পারেচার। তাহলে তুমি একই টেম্পারেচারে, হোয়েন টেম্পারেচার কনস্ট্যান্ট, তখন যদি তুমি এই গ্রাফটা দেখো দুটো আলাদা আলাদা গ্যাসের জন্য, এটা এন এটা সি, একটা গ্রাফ দেখো তুমি এরকম যাচ্ছে, আরেকটা গ্রাফ যদি দেখো তুমি এরকম যাচ্ছে, তুমি কি বুঝবে, তুমি বুঝবে যে এইটা হচ্ছে হালকা, আর এইটা হচ্ছে ভারী। পিঙ্ক হেভি দ্যান গ্রিন। বোঝা গেল তো? সিন্স C star of green is greater than C star of pink. ওকে, এই পয়েন্টটা বোঝা গেল? তাহলে ধরো পিঙ্কটা যদি Cl2 হয়, তাহলে গ্রিনটা N2 হতে পারে। আবার যদি তুমি
গ্যাসটাকে কনস্ট্যান্ট রেখে দাও, when গ্যাস ইজ কনস্ট্যান্ট। হয়তো নাইট্রোজেনে নিয়েছো, এদিকে এন এদিকে সি, তাহলে একটা গ্রাফ ধরো তুমি এরকম পাচ্ছ, আরেকটা গ্রাফ ধরো তুমি এরকম পাচ্ছ। তাহলে এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, তোমার কনক্লুশন হবে T2 গ্রেটার দ্যান T1। সিন্স এই T2 এর জন্য যে সি স্টারটা হবে সেটা T1 এর সি স্টারের থেকে বেশি। আর আমরা দেখেছি সি এর সঙ্গে টি এর একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, সিন্স সি স্টার ইজ লেস দ্যান সি স্টার। বোঝা গেল ব্যাপারটা?